রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে এবারে দু দফায় ভোট গ্রহণ হচ্ছে। আর সেই দু দফায় ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে প্রথম দফায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রে উপস্থিত হয়েছি আমরা। রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের দুবার মন্ত্রী ছিলেন, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবারে প্রার্থী হয়েছেন ডেবরা বিধানসভা কেন্দ্রে। আমরা আজকে সারাদিন ঘুরবো রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার প্রচারে চলবে আমাদের ক্যামেরা। ডেবরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি আমরা। একটু প্রথমে কথা বলে নেব রাজীব বাবুর সঙ্গে। রাজীব বাবু, এই এলাকাতে আপনি প্রথম এই এলাকাতে এসেছেন এবং এর আগে আপনি পশ্চিম মেদিনীপুরে কোথাও কোনোদিন দাঁড়াননি, এই প্রথম দাঁড়ালেন এখানে। আর কি এখানকার কি পরিবেশ, কি মনে হচ্ছে? এটা ঠিকই যে পশ্চিম মেদিনীপুরে প্রথমবার দাঁড়ালাম, কিন্তু এটা ঠিকই বাংলার বিভিন্ন প্রান্তে আমি যখন প্রশাসনিক দায়িত্বে ছিলাম বা দলের বিভিন্ন দায়িত্বে ছিলাম তখন বিভিন্ন জেলায় ঘুরেছি, এমনকি পশ্চিম মেদিনীপুরেও এসেছি। মেদিনীপুরের মাটি অত্যন্ত উর্বর মাটি এবং এটা একসময় স্বাধীনতা সংগ্রামের আমি মনে করি যেটা একটা ইতিহাস ছিল, একটা দিক দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল এবং সেই জায়গা থেকে এই পবিত্র ভূমিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞ, আমার এখানে নেতৃত্বরা সাথে রয়েছেন, সুতরাং আমাকে কিছু করতেই হচ্ছে না এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো দলের আমার যারা নেতৃত্ব রয়েছেন। এখানে আমার প্রদীপ কর মহাশয় রয়েছেন, যিনি বর্তমানে নির্বাচন কমিটির কনভেনার এবং দলের ব্লকের দায়িত্বে রয়েছেন সভাপতি, আমার অঞ্চল সভাপতি রয়েছেন, আমার নেতৃত্ব কর্মীরা রয়েছেন। এখানে শুধু তারাই সমস্ত ব্যবস্থাপনা করে দিচ্ছেন আর আমি শুধু তারা যেভাবে বলছেন আমি মানুষের কাছে যতটা সম্ভব 265 বুথ, 67,000 বাড়ি, প্রায় 3.5-4 লক্ষ মানুষ সেখানে বসবাস করেন। অ্যাকচুয়ালি তাদের কাছে হয়তো সবার কাছে পৌঁছানো যাচ্ছে না, কিন্তু আমি অন্তত মূল যে জায়গাগুলো আছে, চকগুলো আছে, মূল পাড়া যেগুলো রয়েছে গ্রাম, সেইগুলো ঘুরে ঘুরে এনারা যেভাবে ব্যবস্থা করে দিচ্ছে ঠিক সেইভাবেই যাচ্ছি। দেখুন, পার্টি একটা সিস্টেমে চলে এবং আপনারা জানেন তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর বিশেষ করে ডেবরায় সাংগঠনিকভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, সুতরাং সবাই আমাদের সাথে রয়েছে এবং আমরা সেইভাবে একটা প্ল্যান প্রোগ্রাম করে পার্টির সংগঠনের মাধ্যমেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। সুতরাং দেখুন, লড়াই নতুন জায়গা, হয়তো নতুন পরিচিতি হতে একটু সময় লাগে ইত্যাদি, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত, সুতরাং আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে। ডেবরার মতো এলাকা বা ডেবরাতে নদী সমস্যা রয়েছে বিভিন্ন জায়গাতে। ডেবরাতে কাঁসাই নদীতে বন্যা এসে যায়, সেই বন্যা দূরীকরণের জন্য আপনার চিন্তা ভাবনা কি রয়েছে? দীর্ঘদিন ধরে দেখুন, আমি তো সেচ দপ্তরের দায়িত্বে ছিলাম এবং বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি কাজের জন্য সেচের ব্যবস্থা, এই দুটো জিনিস তো আমার জানা রয়েছে এবং আমি এর আগেও এসেছি। কাঁসাই নদীর যখন বাঁধ ভেঙেছিল বা কাঁসাই নদীতে আপনার অ্যানিকেট স্ট্রাকচার করা থেকে মেদিনীপুর মেন ক্যানাল ওখান থেকে করে দেওয়া, তো আমার এই ব্যাপারে সম্যক ধারণা রয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি তো সেই সময় করেছিলাম, পরে দেব এটাকে নিয়ে খুব ভালোভাবে করেছিল, তো যে তার কাজও শুরু হয়েছে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দিয়েছেন, সুতরাং আমার মনে হয় না কোথাও কোনো সমস্যা হবে। আর আগামী দিনে আমি নির্বাচিত হওয়ার পরে এখানে অন্যান্য নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য যেটুকু আমার তরফ থেকেও করা দরকার, যেখানে যেতে হবে নিশ্চিতভাবে আমরা যাব মানুষের সাথে। দেখুন, জনপ্রতিনিধি নির্বাচিত হয় জনগণের দ্বারা এবং জনগণের জন্য, সুতরাং জনগণের জন্য কাজ করতে হবে এবং বিগত দিনও আমি তাই করেছি, আগামী দিনও তাই করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জয় বাংলা। 2 নম্বর বোতাম টিপে এবার ভোটটা দিতে হবে। নির্বাচনে দাঁড়ালেই দেখুন ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেয়। আমি এই নির্বাচনে দাঁড়িয়ে প্রার্থী হয়ে ভোট নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়ার আমি বিরোধী। আমি মনে করি যে কাজটা যদি ঠিকমতো করা যায়, কথা কম কাজ বেশি যদি ঠিকমতো করা যায়, তাহলেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। তো আমি মানুষকে এটাই বোঝাচ্ছি। আমি জানি কি সমস্যা, যেমন ধরুন টাবাগাড়া সেতু, এই বালিচক ফ্লাইওভারটা আবার নতুন করে কাজ শুরু হয়েছে, এটাকে কমপ্লিট করা, এবং এছাড়া পানীয় জল, এরপরে ধরুন সেন্ট্রাল বাস স্ট্যান্ড, দমকল কেন্দ্র প্রায় হতে চলেছে কমপ্লিটের মুখে, এবং এর সাথে সাথে ধরুন বিভিন্ন জায়গায় কাঁচা রাস্তা রয়েছে, ওগুলোকে পাকা করা,
হাসপাতালে আইসিইউ শয্যা বৃদ্ধি করা, ডায়ালিসিস ইউনিট করা, এখানে ধরুন দুগ্ধজাত জিনিসের উপরে বিরাট একটা সম্ভাবনা রয়েছে, প্রক্রিয়াকরণ, তার যদি কিছু করা যায়। সুতরাং আগামী, এবং প্রচুর মানুষ এখানে ভূমিহীন অবস্থায় রয়েছেন, তাদের পাট্টার ব্যবস্থা করা, তাদের রেকর্ড করা। ফুল চাষি, এখানে প্রচুর ফুল চাষ হয়, ফুল চাষিদেরও একটা অনেক দাবি দেওয়া রয়েছে, সেই সম্ভাবনা নিয়েও আগামী দিনে এই সবগুলো রয়েছে। এবং হোদলা ব্রিজ ইত্যাদি আরও অনেক কিছু আছে, ইস্যু আছে, যেগুলো নিয়ে আমার মনে হয় সর্বোপরি মানুষের বেঁচে থাকার জন্য যে সুস্থ নাগরিক পরিষেবা, সেইটুকু সবার আগে ফিরিয়ে দিতে হবে। আগে এইটুকু হোক, তারপরে বাকিটা তো নিশ্চিতভাবে অনেক চিন্তাভাবনা আছে, যেগুলো বিগত দিনে অন্য জায়গায় করেছি, আমার এখানেও সেই চিন্তাভাবনা আছে, সেই চিন্তাগুলো রূপায়ণ করব। विधानसभा केंद्र तृणमूल कांग्रेस मनोनीत प्रार्थी राजीव बनर्जी के जवाब चिन्ह वोट दें। 2 नंबर बोताम टिपे राजीव बनर्जी के जवाब चिन्ह वोट दें। দাদা, দিদি ভাই, জোড়া ফুলে, একদম অন্য কোথাও নয়। ঠিক আছে, ঠিক আছে। ডেবরা বিধানসভার প্রার্থী রাজীব বাবু, তিনি ডেবরা বিধানসভা কেন্দ্রে লড়ছেন। তিনি আমরা সারাদিন আজকে প্রার্থীর সঙ্গে থাকবো, প্রার্থীর পায়ে পায়ে। চলুন আমরা দেখে নিই প্রার্থী এবারে কোথায় কোথায় যাচ্ছেন প্রচারে, আর কি কি করছেন। চলি, দেখা যাক। এটা এখন বললে তো সবাই বলবে ভোটের জন্য বলেছে, আগে আমি আসি কিনা দেখি, তারপরে। এই যে দাদাকে জিজ্ঞেস করুন আমার সম্বন্ধে, এই যে দাদাকে জিজ্ঞেস করুন। আমরা রয়েছি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজীববাবু, এইবারে এই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে সাইকেল করে পায়ে হেঁটে প্রচার, বিষয়টা কি? কখনো সাইকেল, কখনো পায়ে হেঁটে, কখনো মোটর সাইকেল। কেন, গ্রামের মধ্যে তো এইরকমভাবেই মেঠো পথে কখনো হাঁটা। দিদিভাই, জোড়া ফুলে 2 নম্বর বোতাম, ঠিক আছে? কোনো ভুল হবে না তো? একদম 2 নম্বরে। ঠিক আছে। হ্যাঁ, এই পায়ে হেঁটে আপনার যাওয়া আসা। ভাই, জোড়া ফুলে 2 নম্বর বোতামে, একটু বাড়িকে বলো, ঠিক আছে? হ্যাঁ, বল। হঠাৎ করে মানে সাইকেলে করে কেন? না, সাইকেলে করে মেঠো পথ, আমার কর্মীরাও সাইকেল চালাচ্ছে, ন্যাচারালি আমি তাদের সাথে একটু সাইকেল চালালাম, কর্মীরাও একটু উদ্বুদ্ধ হলো, মানুষ একটু দেখে খুশি হলো যে হ্যাঁ, যে একজন প্রার্থী হিসাবে নিশ্চিতভাবে আমি সেই গাড়ি করে ঘুরবো বা বা রথে চড়ে ঘুরবো সেরকম নয়। মানুষের সাথে, গ্রামীণ মানুষ এরা সাধারণভাবে থাকা পছন্দ করেন, সাধারণ মানুষের দেখতে পছন্দ করেন। সুতরাং সাইকেলে কোথাও আবার প্রয়োজনে মোটর সাইকেলে উঠতে হয়েছে, মোটর সাইকেলেও যাচ্ছি, আর বেশিরভাগটা হাঁটা। ঠিক আছে মায়েরা, সবাই এবারে জোড়া ফুলে 2 নম্বর বোতাম টিপে ভোটটা দিতে হবে, ঠিক আছে? গ্রামে গ্রামে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঢুকে মানুষের সঙ্গে যেভাবে পায়ে হেঁটে জনসংযোগ করছেন, এভাবে কিন্তু অন্য কাউকে দেখা যায় না। উনি গ্রাম্য এলাকায় মানুষের বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের পা ছুঁয়ে প্রণাম করে যেভাবে তাদের বাড়ির মানুষ হয়ে গেছেন উনি। এছাড়াও মেদিনীপুরের সাথে ওনার সংযোগ দীর্ঘদিনের। উনি মেদিনীপুরে সেচমন্ত্রী থাকাকালীন মেদিনীপুরে মোহনপুরের উপরে আমরা দেখেছি অ্যানিকেট যে বাঁধ উনার হাতে তৈরি। বাবা, 100% জিতবেন। আমরা জিতবেন বলেই তো আমরা সঙ্গে নিয়ে এসেছি তাকে, না? ছোট বড় প্রত্যেকের আশীর্বাদ আছে রাজীববাবুর উপর এবং মমতা ব্যানার্জির উপর। আমরা চাই মমতা ব্যানার্জি সবসময় বাংলার পাশে আছে, ডানে বাইনে সামনে পিছনে সব সময়। এবং উনি জাতিভেদ কোনো কিছু করেননি, নির্বিকারে সকলেরই মানে উনি পাশে থাকেন। বৌদিরা সব 2 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে, ঠিক তো? এখানে স্ট্রিট কর্নার করতে আসবো। চল রানি। বিজেপি দলটা আপনার যে প্রতিপক্ষ দল, সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি প্রতিপক্ষ দলকে, দিদি ভাই জোড়া ফুলে 2 নম্বর বোতাম টিপে। প্রতিপক্ষ দল সম্পর্কে? প্রতিপক্ষ দলকে আমি কোনো গুরুত্বই দিই না, এই কারণে, কারণ প্রথম তো প্রতিপক্ষ দলের মধ্যে এত গোষ্ঠীবাজি দেখছি আমি, তাদের তো মানে লোক নেই যে প্রচার করবে। একদম সংগঠনের যে জায়গায়, ওদের একদম প্রান্তিক জায়গায়, তাদের কোনো লোকজন নেই সেইভাবে, কোনো আমি তো ওদের উপস্থিতি দেখতেও পাচ্ছি না। খালি ওই
কিছু পয়সা খরচা করে ফ্ল্যাগ টাঙানো, পোস্টার মারা এইসব চলছে। তো যাই হোক, দেখুন, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সব দলই প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই নিয়ম। তারাও করুক, আমরা আমাদের মতো করব। কিন্তু মানুষের সঙ্গে 365 দিন তৃণমূল কংগ্রেস থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, এবং 24 ঘন্টা আমরাই পরিষেবা দিই। বিপদে আপদে মানুষের পাশে তৃণমূলই থাকে। সুতরাং মানুষও সেটা জানে যে কাকে দিতে হবে। এসআইআর করে আজকে সাধারণ মানুষ এসআইআর এর ফলে যেভাবে সমস্যার মধ্যে পড়ছে, বহু মানুষের নাম বাদ চলে গিয়েছে, কি বলবেন? এবং আমি তো আবার বলি, এসআইআরটা তো পুরোপুরি একটা চক্রান্ত। এটা ভারতীয় জনতা পার্টির চক্রান্ত, এবং ভারতীয় জনতা পার্টি একদম পুরোপুরি নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ রাখেনি, তাদের ব্যবহার করেছে। এবং সেই ব্যবহার করে তারা কি ভেবেছিল যে 60 লক্ষ লোকের নাম বাদ দিলে বোধহয় যদি আমাদের সরকার পরিবর্তন করানো যায়। কারণ তাদের ধারণা হচ্ছে যে 60 লক্ষ ডিফারেন্স ছিল লাস্ট ইলেকশনে, 60 লক্ষ। পরে ভাবলো যে না, 60 লক্ষ হলে হবে না, আরও বেশি চাই। তখন বললো 1,20,00,000। দেখুন, বিজেপির নেতারা যা বলছে, নির্বাচন কমিশনার তাই করছে। আপনারা যদি দেখেন, প্রথম বাদ হয়ে গেল 60 লক্ষ, আবার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন বা বিবেচনাধীন, সেটা হয়ে গেল আরও 60 লক্ষ, মানে 1,20,00,000। এবং এটা 1,20,00,000 থাকতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষের স্বার্থে আজকে তিনি একজন নাগরিক হিসাবে প্রথম, আমি তো বলি ভারতবর্ষ কোনো বিশ্বের কোনো নজির নেই যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষ হিসাবে সুপ্রিম কোর্টে গেলেন, গিয়ে সওয়াল করলেন। এটাই তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইতিহাস তৈরি হলো, একটা মাইলস্টোন তৈরি হলো, মানুষ দেখলো। এবং ভারতবর্ষের সবকটা রাজ্য, আমি তো আমার বন্ধুবান্ধব প্রচুর সমস্ত রাজ্যে ছড়িয়ে আছে, যারা আমাদের বাঙালিও নয়, তারা পর্যন্ত প্রশংসা করে আমায় বলেছিল যে এই জিনিস ভাই দেখা যায় না। এবং প্রত্যেকে, আমি তো বলছি যে উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার নির্বাচন হয়ে গেলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করা। কারণ তার যেভাবে জনপ্রিয়তা, আমি তো একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেশ জুড়ে বাড়ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে বাংলার ফলাফল ভালো হবে। এবং বাংলার পরে আমি তো চাই যে দিদি এবার দিল্লি করুন। আমরা রয়েছি ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজীববাবু সকাল থেকে বেরিয়ে পড়েছেন ডেবরার বিভিন্ন এলাকায় প্রচারে। আমরা রাজীববাবুর সঙ্গে রয়েছি। রাজীববাবুকে জিজ্ঞাসা করে নেব প্রচারে কেমনভাবে সাড়া পাচ্ছেন। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, দেখুন, এটা তো নিয়ম করে একজন প্রার্থী হলে, রাজনৈতিক প্রার্থী, তার কাজই হচ্ছে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো। কিন্তু ডেবরা বিধানসভার ভৌগোলিক যে অবস্থান, এত স্কোয়ার কিলোমিটার রাস্তা, এবং এখানে ধরুন প্রায় 70,000-এর মতো বাড়ি বা তার বেশি হবে, 3.5 লক্ষ 4 লক্ষ মানুষ বাস করেন, 265টা বুথ, অক্সিলারি নিয়ে 291টা বুথ। সুতরাং প্রত্যেকটা বুথে বুথে এই কয়েকটা দিনের মধ্যে পৌঁছানো অত্যন্ত দুষ্কর। কিন্তু তার মধ্যে থেকেও যতটা সম্ভব চেষ্টা করছি বুথে বুথে যেতে, গ্রামে গ্রামে যেতে। তার বাইরেও আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা, তারাও মানুষের কাছে পৌঁছাচ্ছেন। তারাও আমার পরিচয়পত্র নিয়ে, দিদির প্রতিজ্ঞা নিয়ে, আমি কি বলতে চাইছি সেইগুলো নিয়ে, আগামী দিনে কি কাজ করব এইগুলো নিয়ে সমস্ত আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। এবং আমার দৃঢ় বিশ্বাস, সব জায়গায় আমি পৌঁছাতে না পারলেও নিশ্চিতভাবে মানুষের কাছে এই আমার পরিচয়পত্র এগুলো গেলে, এবং দলের নেতৃত্ব কর্মীরা যেভাবে দৌড়ে দৌড়ে ঘুরছেন, দরজা দরজায় যাচ্ছেন, তাতে নিশ্চিতভাবে মানুষের সমর্থন, আশীর্বাদ, ভালোবাসা, সাহায্য সহযোগিতা থাকবে। একটা বিরোধীদের অভিযোগ যে গত 2 বছর ধরেই, মানে এর আগের বারেও হুমায়ুন কবির প্রার্থী, এবং তারপরে আপনি সবাইকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। শুনুন, আমি আবার বলি, এগুলো ভারতীয় জনতা পার্টির একদম দেউলিয়া অবস্থান। আমরা যারা হচ্ছি বাংলার নাগরিক, এবং আমি রাজ্য মন্ত্রিসভার 10 বছরের সদস্য, আমি 2টো টার্ম রাজ্যের মন্ত্রী হিসাবে আমি কুচবিহার থেকে সুন্দরবন যতটা না দৌড়েছি, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রী বোধহয় এত দৌড়ায়নি। আমি যেভাবে বিগত 10 বছর মানুষের জন্য কাজ করেছি, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে থাকাকালীনও সেইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে। এবার কি বহিরাগত বলছে ভারতীয় জনতা পার্টি? ওদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গুজরাটের বাসিন্দা হয়ে যদি উত্তরপ্রদেশের বেনারসে দাঁড়াতে পারেন, ওনাদের বিরোধী দলনেতা, আমি নাম বলতে চাই না, তিনি কাঁথির বাসিন্দা হয়ে যদি নন্দীগ্রামে ও আবার ভবানীপুরে যদি লড়ে বহিরাগত না হন, ওনাদের অনেক নেতা নেত্রী আছে, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, ইভেন যারা ঘাটালে দাঁড়িয়েছে, কেউ পাঁশকুড়ায় দাঁড়িয়েছে, সব কোথা থাকার প্রার্থী, সব খোঁজ নিন না।
তা এরা যদি বহিরাগত না হয়, আর যিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির এখানে দাঁড়িয়েছেন, এখানে বাড়ি হলেও কোথায় থাকে খোঁজটা নিন না, সে তো একটা মাদ্রাসা স্কুলে শিক্ষকতা করে, বাগনানে গিয়ে থাকে। তো সে যদি বহিরাগত না হয়, আর রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার দীর্ঘদিনের সদস্য, বাংলার মানুষ অন্তত কিছুটা হলেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে চেনেন, সুতরাং সবটাই আমার ঘর। আর আমি এটাও প্রমাণ করে দেবো, আমি একদম দায়িত্ব নিয়ে বলে গেলাম সবার সামনে, মন্দিরের সামনে প্রমাণ করে দিলাম। এই কথা ওরা বলছে তো আগামী 5 বছর আমি মানুষের পাশে এতটাই থাকবো যে একজন ভূমিপুত্র সেটা করে দেখাতে পারবেন, আমি চ্যালেঞ্জ করলাম। যে সমস্ত এলাকায় নির্বাচনে ডেবরায় 14টি অঞ্চল, 3.5 লক্ষ মানুষ এবং 67,000 পরিবার বসবাস করেন ডেবরার। সমস্ত এলাকায় যেখানেই যাওয়া হচ্ছে মানুষ দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করছেন এবং বিভিন্ন দলের কর্মসূচিতে দলের সক্রিয় কর্মীরা যেমন আছেন এবং সাধারণ মানুষ যারা ভোটার তারাও এসে ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। 100% নিশ্চিত উনি এখান থেকে ব্যাপক ভোটে লিড করবেন। আমাদের অঞ্চলে যেমন লোকসভা, বিধানসভা সহ সব নির্বাচনে লিড ছিল, আমরা এখান থেকে ব্যাপক পরিমাণ লিড দেবো। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে বড় সমস্যাগুলির মধ্যে হচ্ছে বালিচক উড়ালপুল এবং আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি যেদিন প্রথম প্রার্থী হিসাবে এখানে মাটিতে পা রেখেছিলাম, আমি সেই দিনকেই বালিচকের ফ্লাইওভার নিয়ে আমাকে আমার নেতৃত্ব জানিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ হেডকোয়ার্টার চিফ ইঞ্জিনিয়ার, আমি তাকে ফোন করেছিলাম। সে বলল রেলের একটা জট আছে, কেন আপনারা জানেন যে ওই উড়ালপুলটা আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, মাঝখানে একটা স্ল্যাব রয়েছে যেটা হচ্ছে রেলের শাটডাউন না করলে, ব্লকিং না করলে ওই পোর্শনটার কাজ করা যাচ্ছে না। রেলকে 3 বার চিঠি দিয়েছে, রেল রেসপন্স করছে না। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ডিআরএমকে ফোনে ধরেছিলাম এবং আমি বলেছিলাম যে এইটা হচ্ছে আমাদের ইমিডিয়েট লাইফ লাইন, এটাকে করতে হবে যে কোনো কারণে হোক। আমাদের চাপে পড়ে মুখ্যমন্ত্রী নিজে একদিন ডেবরা এসেছিলেন, আমি ওনাকে জানিয়েছিলাম এবং উনি ওই মঞ্চ থেকেই বলেছিলেন। এবং আপনারা জেনে রেখে দিন, শেষ করিনি, জেনে রেখে দিন যে বিগত 3-4 দিন আগে আমি নিজে উপস্থিত ছিলাম, অলরেডি রেল থেকে তারা তদারকি করতে এসেছিলো, এটা ইন্সপেকশন করে গেছে। এবং আমি কথা দিচ্ছি, আপনারা তো দেখেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের আগেও কীভাবে মানুষের জন্য কথা দিয়ে কাজ করে, এবং আমি কথা দিচ্ছি আমার প্রথম কাজ হবে এই বালিচক আগামী 6 মাসের মধ্যে এটা যাতে উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, তার জন্য যা যা উদ্যোগ নেওয়ার আমি প্রথম উদ্যোগ আমার এই বালিচক ফ্লাইওভার নিয়েই থাকবে, কারণ এটা মানুষের দীর্ঘদিনের দাবি। দ্বিতীয় যেটা হচ্ছে ট্যাবাগাড়া সেতু একটা আছে, আমি সেদিন দিদিকেও মঞ্চে বলেছি, দিদি বললে এটা তো এই মুহূর্তে ঘোষণা করা যায় না, ন্যাচারালি কিছু কিছু আমাদের নির্বাচন আচরণ বিধিতে বাধ্যবাধকতা আছে, কিন্তু ট্যাবাগাড়া সেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু যেটা মানুষের জন্য প্রয়োজন। এর বাইরেও দেখুন, আমিও মানুষের কাছে কোনো প্রতিশ্রুতি দিই না, কারণ আমি মনে করি ভোটের রাজনীতিতে সব প্রার্থীরা আসে প্রতিশ্রুতি দেয়, আর সব রাজনৈতিক প্রার্থীদের সম্বন্ধে মানুষের ধারণা ভুল হয়। তো আমি যার কারণ আমি একটাই দেখবেন আমার স্লোগান দিয়েছি যে কথা নয় কাজ, ঠিক আছে? বেশি কথা বলার থেকে যদি মানুষের কাছে কাজ করে আপনি উপস্থাপন করতে পারে সেটা অনেক বেটার ব্যাপার। তো আমি আমার ভিশন কি, আমার পরিকল্পনা কি, সেটা আমি পুস্তিকার আকারে মানুষকে দিয়েছি। যেমন ধরুন আমার যেটা ঘুরে সার্বিকভাবে মনে হয়েছে, মানুষ এখানে সবথেকে অসুবিধায় আছে রাস্তার জন্য। এত ভৌগোলিক সীমানা, কিলোমিটার, হাজারের পর হাজার কিলোমিটার, ন্যাচারালি কিছু হয়তো প্রধান রাস্তাগুলো হয়তো কংক্রিটের হয়েছে, পিচের হয়েছে, কিছু হয়তো রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, কিন্তু প্রচুর গ্রামীণ রাস্তা আছে যে রাস্তাগুলো সাংঘাতিকভাবে কাঁচা রাস্তা। আমার প্রথম কাজে দেখুন, আমার হাতে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপও নেই যে আমি ঘষবো আর রাতারাতি সব একটা করে হয়ে যাবে, কিন্তু আমার চিন্তা মানসিক, আমি একটা মনে করি যদি কারোর কাজ করার ইচ্ছা থাকে, যদি কাজ করার মানসিকতা থাকে, তাহলে কিন্তু করতে পারে। সেই কারণে আমি যেটা পুস্তিকা দিয়েছি যে ধাপে ধাপে অধিকাংশ কাঁচা রাস্তা আমার একদম প্রথম দেখবেন রয়েছে যে এটাকে আগে পাকা করা। পানীয় জলের একটা বিরাট সমস্যা আছে, যে মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল অনেক জায়গায় পৌঁছাচ্ছে, অনেক জায়গায় পৌঁছাচ্ছে না। সেইগুলো অন্তত বুথভিত্তিক ধরে ধরে কোথায় কোন সমস্যা আছে দেখে পিএইচই হোক বা অন্য কোনো একে দিয়ে যাতে যত দ্রুততার সঙ্গে পানীয় জল পৌঁছানো যায়। আমি সেদিন ডেবরা হসপিটালে গেছিলাম, একজন ওই বিদ্যুতের খুঁটি ওই ঝড়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন, তাকে দেখতে গেছিলাম। আমি সেই সময় হাসপাতালে সবার সাথে কথাও বলেছি। আমার মনে হয়েছে যেটা এই হাসপাতাল সুপার স্পেশালিটি আছে, কিন্তু আইসিইউ শয্যা এবং ডায়ালাসিস ইউনিট অত্যন্ত জরুরি। আমি দিদির সাথে অলরেডি এটা নিয়ে আমার একবার কথাও হয়েছে যে আগামী দিনে কী করে এখানে একটা ডায়ালাসিস ইউনিট এবং আইসিইউ শয্যা বৃদ্ধি করা যায়। দুধ নিয়ে এখানে একটা বিরাট সম্ভাবনা আছে, দুগ্ধ প্রক্রিয়াকরণ একটা শিল্প কিভাবে এখানে করলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচুর মানুষের একটা কর্মসংস্থান। ফুল আছে একটা, আপনি একটু আগে বলছিলাম, ফুল চাষ প্রচুর, মানে আমাকে তো এখানে ভুড়ি ভুড়ি ফুলেরও চান করতে হচ্ছে, মানে এত ফুলের এখানে প্রসার রয়েছে আর কি। সুতরাং সেইগুলো নিয়ে আছে এবং অনেক ভূমিহীন মানুষ আছে যাদের পাট্টা রেকর্ড করা
এই দেখুন সার্বিকভাবে আমার একটা ইচ্ছা, আপনারা তো দেখেছেন বিগত দিনে আমি হাওড়া জেলার সবাই ডোমজুড়কে বলতো মডেল কেন্দ্র, আমি নির্বাচিত হওয়ার পরে দুটো টার্মে। তো আমারও একটা ইচ্ছা আছে যে ডেবরায় যেহেতু দিদি পাঠিয়েছে, এখন ডেবরার জন্য কাজ করতে হবে। আমার ইচ্ছা পশ্চিম মেদিনীপুরের মধ্যে আগামী দিনে কাজের নিরিখে, হয়তো অনেক কাজ বাকি আছে, আমি বুঝতে পারছি হাজার হাজার কিলোমিটার, মানে আমি দেখে রাতে আমার স্বপ্ন দেখি এখন যে এই খালি রাস্তার চেহারাগুলো। তো যাই হোক, হয়তো একদিনে করা সম্ভব নয়, কিন্তু আমার ইচ্ছা আছে পশ্চিম মেদিনীপুরের বুকে আগামী দিনে যেন ডেবরার মানুষ বলে যে আমাদের ডেবরাও একটা মডেল কেন্দ্র হয়েছে।